রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রাখলেও তার মর্যাদা রাখা হয়নি। জনগণের সাথে সরকার বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নির্বাচনের আগে বিএনপি গণভোট মেনে নেবে না বলেও জানান তিনি। দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, প্রায় 1 বছর ধরে নানা বিষয় আলোচনার পর যে সমঝোতা হয়েছে, বৃষ্টিতে ভিজে তাতে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করার পরও সেই আস্থার মর্যাদা দেওয়া হয়নি। বর্তমান রাজনৈতিক সংকটের জন্য দায়ী সরকার। আলাদা করে গণভোট বিএনপি মেনে নেবে না জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণার প্রতি শ্রদ্ধা রেখেই বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক জাতীয় সরকার গঠন করতে চায়, জানান মির্জা ফখরুল। যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল তাদের নির্বাচন বানচাল না করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আস্থা যে আমরা রেখেছিলাম, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রচারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। আমরা তো পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। নির্বাচনের মাঠে প্রতীক একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা প্রার্থীকে এগিয়ে রাখতে সাহায্য করে। তাই জোটের পছন্দে প্রার্থীর প্রতীক নির্ধারণের পক্ষে বিএনপি। এদিকে জামায়াতের দাবি, বিগত সময়ে ভুল পদ্ধতি প্রচলিত ছিল বলেই আরপিও সংশোধন করা হয়েছে। সরকার যদি এই অবস্থান থেকে সরে যায় তাহলে নিরপেক্ষতা হারাবে বলেও মন্তব্য দলটির। সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন পায় গণপ্রতিনিধিত্ব সংশোধনী অধ্যাদেশ 2025, যার 20 নং অনুচ্ছেদের সংশোধনীতে উল্লেখ করা হয়, নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটভুক্ত হলেও নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে। আরপিও সংশোধনীতে বিপরীত অবস্থানে বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বিএনপি বলছে, জোটের ক্ষেত্রে প্রতীক একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা প্রার্থীকে নির্বাচনের মাঠে এগিয়ে রাখে। তাই জোটের পছন্দেই প্রতীক নির্ধারণ হবে। অজনপ্রিয় বা ছোট রাজনৈতিক দলগুলো জোটের প্রতীকে নির্বাচন করলে তা তাদের এগিয়ে রাখবে বলে দাবি বিএনপির। এখন যারা এর বিরোধিতা করছে তারাও একসময় জোটের প্রতীকে নির্বাচন করেছে। নির্বাচনের মাঠে ধানের শীষ মার্কা প্রতীক একটা বড় ফ্যাক্টর, এবং অতীতে যারাই নির্বাচন, এমনকি জামাতে ইসলামী যারা এখন বিরোধিতা করছে আমাদের, তারাও এই ধানের শীষ নিয়েই নির্বাচন করেছে একসময় প্রতিকূল পরিস্থিতি সামাল দেবার জন্যে। কিছু কিছু প্রার্থী অতটা সবল নয় বা অতটা জনপ্রিয় নয়, তাদের জনপ্রিয়তায় যতটুকু ঘাটতি আছে, এই প্রতীক তাদের এই ঘাটতি পুষিয়ে দিবে বলে আমরা বিশ্বাস করি। অন্যদিকে জামাতের দাবি, এতদিন ভুল পদ্ধতি প্রচলিত ছিল বলেই তা সংশোধন করা হয়েছে। সরকার যদি এই সংশোধন পরিবর্তন করে, নির্বাচন কমিশনও প্রশ্নবিদ্ধ হবে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি এবং আরপিও সংশোধনকে মেনে নিয়েছি। আবার সরকার যদি সংশোধনী পাশ করার পরে আবার নতুন সিদ্ধান্তে যায়, তাহলে বোঝা যায় যে এই সরকার কোনো বিশেষ দলের ক্ষেত্রে একটা বিশেষ দলের চাপে পড়ে এটা করছে। তাহলে সরকার এখানে তার নিরপেক্ষতা হারাবে, নির্বাচন কমিশনেও প্রশ্নবিদ্ধ হবে। আরপিও সংশোধন ইস্যুতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে নিজেদের অবস্থান জানিয়েছে দল দুটি। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট দিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সকালে খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার উদ্যোগে সনাতন হিন্দুদের সম্মানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় গোলাম পরোয়ার বলেন, হিন্দুদের নিয়ে এখন আর রাজনীতি করার সুযোগ নেই। হিন্দুরাও এখন দাঁড়িপাল্লার পক্ষে এক হয়েছে। দাঁড়িপাল্লার জোয়ার দেখে অনেকে হিন্দু ধর্মাবলম্বীদের ভয়ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সম্মেলন শেষে স্বাধীনতা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে। চোখ রাঙিয়ে হিন্দুদের উপরে মাথা গরম করে, চাঁদাবাজি করে, ঘের দখল করে, ডিসিআর কেটে আপনি হিন্দুদের উপরে রাজনীতি করবেন, সেই বাংলাদেশ এখন নেই, সে বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে। নির্বাচন 15 ফেব্রুয়ারির আগেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান, গণভোট নিয়ে দলগুলো তাদের মতামত দিয়েছে।
তবে গণভোট ইস্যুতে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। তবে গণভোটের বিষয়ে যে সিদ্ধান্তই হোক না কেন, নির্বাচন 15 ফেব্রুয়ারির আগে অনুষ্ঠিত হবে। এমন কোনো শক্তি নেই যা জাতীয় নির্বাচনকে পেছাতে পারবে। আরও জানান, শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ 13 নভেম্বর জানাবে ট্রাইব্যুনাল। যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15 ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। এটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। এইখানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কোন নীতিমালার ভিত্তিতে শাপলা কলিকে প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন তা এনসিপির কাছে স্পষ্ট নয় বলে জানিয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বলেন, নির্বাচন কমিশনের নীতিমালা দেখতে চায় তারা। পিরোজপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। আরও বলেন, বিএনপি জামাতের সঙ্গে দূরত্বের বিষয়টি ঠিক নয়। বলেন, আওয়ামী লীগকে ছাড়াই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে সমঝোতার প্রশ্নই অবান্তর বলে উল্লেখ করেন তিনি। হাসনাত বলেন, সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সঙ্গে হৃদ্যতা হবে, আর সংস্কারের বিপক্ষে যারা তাদের সঙ্গে দূরত্ব। গতকাল দেখলাম যে আবার তারা শাপলা কলিকে অন্তর্ভুক্ত করছে। আসলে কোন নীতিমালার ভিত্তিতে করছে সেটা স্পষ্ট না আমাদের কাছে। সেজন্য আমরা বারবার আসলে যেটি ফোকাস করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন এভাবে আসলে উইথজেন্টলি চলতে পারে না, তার একটা নীতিমালা থাকতে হবে। এটি জনগণের প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানের নীতিমালার ভিত্তিতে কিন্তু চলতে হবে। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী শাপলা কলি সহ আরও অনেক প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন আনোয়ারুল ইসলাম। দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, এখনও যারা আন্দোলন করছেন তাদের বিষয়টিও কমিশনের নজরে আছে। তবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ নেই। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে এখনও নির্বাচন কমিশনে কোনো সিদ্ধান্ত আসেনি। এমন কিছু প্রতীক ছিল যেগুলো নিয়ে বিভিন্ন জনের পক্ষ থেকে বিভিন্ন সুপারিশ এসছে, তো আমরা সেগুলোকে বাদ দিয়ে এবং সুন্দর সুন্দর কয়েকটি প্রতীক আমরা সংযুক্ত করেছি। সেটির অংশ হিসেবে শাপলাকলি প্রতীকটাও অন্তর্ভুক্ত হয়েছে। চিকিৎসার জন্য বিদেশ যেতে না দেওয়া, বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়ার মতো ঘটনা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কথা মনে করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা এহসানুল হক মিলন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এহসানুল হক মিলন বলেন, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এই ধরনের আচরণ অপ্রত্যাশিত। তিনি জানান, 30 অক্টোবর ব্যাংককে চিকিৎসার উদ্দেশ্যে রওনা হলে জানতে পারেন বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এই নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে কোনো উত্তর পাননি তিনি। আরও বলেন, বিগত সরকারের আমলে তার ও তার পরিবার সহ বিএনপি এবং বিভিন্ন মতাদর্শী ব্যক্তির ওপর অমানবিক নির্যাতনের ইতিহাস সবাই জানে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো সংস্থা বা বিভাগের কোনো ভুল তথ্য বা ষড়যন্ত্রে বিভ্রান্ত না হবার আহ্বান জানান তিনি। যাত্রাকালীন সময়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে জানতে পারি আমাকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কিন্তু এই নিষেধাজ্ঞার কোনো কারণ চেয়ে কোনো সদুত্তর পাইনি। আমাকে অপ্রত্যাশিতভাবে বিদেশ যেতে না দেওয়ার এই ঘটনা অতীতে সেই ন্যাক্কারজনক স্মৃতিগুলো আমাকে মনে করিয়ে দেয়। আমি সরকারের কাছে জানতে চাই, কেন আমাকে বিদেশ যেতে দেওয়া হলো না। শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে 100 কোটি টাকা পাচারের মামলা করেছে সিআইডি। সকালে নোয়াখালীর চাটখিল থানায় মামলাটি দায়ের করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। অনুসন্ধানে উঠে আসে জাহাঙ্গীর তার স্ত্রী কামরুন নাহার ও ভাই মনির হোসেনের সহায়তায় দীর্ঘদিন ধরে অবৈধ অর্থ লেনদেন করতেন। এই তিনজন এবং তাদের প্রতিষ্ঠান স্কাই রিয়ারেঞ্জ লিমিটেড যৌথভাবে 2010 থেকে 2024 সালের মধ্যে প্রায় 100 কোটি টাকা বিদেশে পাচার করেছে। গেল বছরের জুনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জাহাঙ্গীর ও তার স্ত্রী। বর্তমানে অবস্থান করছেন ভার্জিনিয়ায়। বিদেশে তাদের বিনিয়োগ বা সম্পদ কেনার কোনো সরকারি অনুমোদনের তথ্য পাওয়া যায়নি। সারদা পুলিশ একাডেমি থেকে আত্মগোপনে চলে গেছেন ডিআইজি এহসানুল্লাহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি তিনি।
বাংলাদেশ পুলিশ একাডেমির সুপার সাইফুল ইসলাম জানান, বুধবার থেকে ডিআইজি এহসানুল্লাহ একাডেমিতে অনুপস্থিত রয়েছেন। সম্প্রতি মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এহসানুল্লাহকে আটকের জন্য একটি দল পুলিশ একাডেমিতে অভিযান চালানোর পর বিষয়টি সামনে আসে। তবে এ বিষয়ে পুলিশ একাডেমির কেউ নিশ্চিত করেনি। এহসানুল্লাহ একসময় বরিশালে পুলিশ সুপার ছিলেন, পরবর্তীতে তিনি ডিআইজি হন। বিচার বহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এ নিয়ে চলতি বছরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ৩,০০০ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টু রোডের মিডিয়া সেন্টারে এসব জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। জানান, ঢাকার বাইরে থেকেও অনেকে এসে ঝটিকা মিছিলে অংশ নিচ্ছেন। এর পেছনে অনেকেই অর্থায়ন করছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, তাদের মূল উদ্দেশ্য নিজেদের অস্তিত্বের জানান দেয়া, পাশাপাশি ঢাকা মহানগরীতে জনমনে আতঙ্ক তৈরি করা। এক প্রশ্নের জবাবে তিনি জানান, গণগ্রেপ্তার নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের আইনের আওতায় আনা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মহানগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার একটা অপচেষ্টা চালাচ্ছে। আর যারা এখানে ইন্ধন দিচ্ছে, যারা তাদের সংগঠিত করছে, তারাও যে আমাদের নজরের মধ্যে নেই সেটা কিন্তু বলা যাবে না। আজকে ৩১ অক্টোবর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। প্রায় ৯ মাস পর কাল থেকে পর্যটকদের জন্য আবার খুলছে সেন্ট মার্টিন দ্বীপ। তবে নভেম্বর মাস দিনে গিয়ে দিনেই ফিরতে হবে পর্যটকদের। ডিসেম্বর ও জানুয়ারি 2 মাস রাত যাপনেরও সুযোগ থাকবে। পর্যটক কম থাকার শঙ্কায় কাল থেকে জাহাজ চালু করতে রাজি নন জাহাজ মালিক সমিতি। এদিকে ট্যুরিজম বোর্ডের সফটওয়্যারেও দেখা দিয়েছে জটিলতা। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে 1 ফেব্রুয়ারি থেকে পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে। জানুয়ারি পর্যন্ত 3 মাস দ্বীপটিতে ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকেরা। সাথে মানতে হবে পরিবেশ মন্ত্রণালয়ের 12টি নির্দেশনা। সিদ্ধান্ত অনুযায়ী শনিবার কক্সবাজারের নুনিয়াছড়া BIWT এর ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস ও বার আউলিয়া নামের 2টি জাহাজ ছাড়ার কথা রয়েছে। তবে জাহাজ 2টি না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। তারা বলছেন, ট্যুরিজম বোর্ডের যাত্রী নিবন্ধনের সফটওয়্যার প্রস্তুত করতে পারেনি প্রতিষ্ঠানটি। এখনো যে ট্যুরিজম বোর্ডের যে সফটওয়্যারটা খুলে দেওয়ার কথা, এটা এখনো ওপেন করেনি। তো পাশাপাশি কক্সবাজার থেকে দিনে গিয়ে দিনে আসা, এটা আসলে কখনো সম্ভব নয়। যে জাহাজ চলাচলের যে সিদ্ধান্তটা পরিবেশ অধিদপ্তর দিয়েছেন, এটা পর্যটক এবং পর্যটন শিল্পের যারা সংশ্লিষ্ট তাদের সাথে এক প্রকার তামাশা। সরকারি সিদ্ধান্তে নভেম্বরে পর্যটকেরা শুধু দিনের বেলায় দ্বীপটি ভ্রমণ করতে পারবেন, রাতে থাকতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারি 2 মাস রাত যাপনের সুযোগ থাকবে। BIWT জেটি ঘাট আছে, সেখান থেকে জাহাজ চলাচল করবে। এর বাইরে অন্য কোথাও থেকে সেন্ট মার্টিনের জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না। পর্যটকরা বলছেন, জাহাজে সেন্ট মার্টিন যেতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। আবহাওয়া অনুকূলে না থাকলে সময় আরও বেশি লাগবে। সেই ক্ষেত্রে রাত যাপনের সুযোগ না থাকলে দ্বীপের সৌন্দর্য উপভোগের তেমন সুযোগ মিলবে না। আর শর্ট টাইমে যদি হয়, যাওয়া আসার সময়টা অনেকখানি চলে যাবে এবং বিভিন্ন যে সেরা দ্বীপ সহ বিভিন্ন জায়গায় ঘোরাটা একটু সমস্যা হয়ে যাবে। যতটুকু দেখা যায় আর কি, টাইমটা আরও বাড়ায় দিলে বেটার হয়। মানুষ কষ্ট করে টাকা পয়সা খরচ করে আসছে। গত ডিসেম্বর ও জানুয়ারিতে 6টি জাহাজ চলাচল করে কক্সবাজার সেন্ট মার্টিন নৌরুটে। তবে সেবারও পর্যটক কম হওয়ায় আশানুরূপ লাভ হয়নি দাবি ব্যবসায়ীদের। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। রাজধানীর আগারগাঁয়ে চলছে 3 দিনের পর্যটন মেলা। অংশগ্রহণ করা হোটেল, রিসোর্ট ও ট্রাভেল এজেন্সিগুলো নানা সুবিধা নিয়ে হাজির হয়েছে ভ্রমণ পিপাসুদের কাছে। মেলার উদ্দেশ্য পর্যটন সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি টেকসই উন্নয়ন। এবার মেলায় রয়েছে দেশি বিদেশি প্রায় 236টি স্টল। একই ছাদের নিচে 236টি প্রতিষ্ঠান। ভ্রমণ পিপাসুদের জন্য হোটেল, রিসোর্ট ও ট্রাভেল এজেন্সিগুলো নিয়ে এসেছেন নানান চমকপ্রদ অফার। 3 দিনের এই মেলার আয়োজন করেছে পর্যটন শিল্পের বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টুয়াব। শুক্রবার ছুটির দিনে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
বিভিন্ন স্টল ঘুরে ঘুরে বেছে নিচ্ছেন পছন্দের ট্যুর প্যাকেজ। যারা দেশীয় ট্যুরিজমগুলোকে উদ্বুদ্ধ করছে এবং আমরা যারা আছি যেতে চাচ্ছি এবং প্রয়োজনীয় ইনফরমেশন পাচ্ছি না, তাদের জন্য খুব অনেক কিছু অপরচুনিটিস তৈরি করছে। সবগুলি স্টলেই মোটামুটি বেশ ভালো অফার আছে, এইটা বাইরে এটা নাই। বিমান টিকিটে মূল্য ছাড়ের পাশাপাশি হোটেল রিসোর্ট বুকিং করতে পারছেন মেলা থেকেই। রয়েছে বিভিন্ন হোটেল রিসোর্টের মালিকানা নেওয়ারও সুযোগ। কেউ যদি চায় এখানে বড় ইনভেস্টমেন্টও করতে পারবে, মিনিমাম ইনভেস্টমেন্ট যেটা বলছিলাম 4 লক্ষ টাকা, সেটাও করতে পারবে, যেটা সচরাচর থাকে না, বাট অনেক স্পেশাল 60% অ্যাবাউট ডিসকাউন্ট প্রোভাইড করা হয়েছে অ্যাকোমোডেশনের উপর। কোনো গেস্ট যদি 1 নাইট পারচেজ করে তাকে আমরা আরও একটি নাইট কমপ্লিমেন্টারি থাকার সুযোগ দিচ্ছি। মেলা উপলক্ষে আমাদের প্রত্যেকটা প্যাকেজে হচ্ছে আপনার 5% করে ডিসকাউন্ট করা আছে। এবারের মেলায় অংশ নিয়েছে 12টি দেশ, যার মধ্যে রয়েছে পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, চীন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের পর্যটন সংস্থা, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা। শনিবার শেষ হচ্ছে এই মেলা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 মাসেরও বেশি সময় ধরে আটকে আছে ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম আদায় করা ভ্যাট। সময়মতো ফেরত না দেওয়ায় গত সেপ্টেম্বর পর্যন্ত 711টি আবেদনের বিপরীতে প্রায় 1,500 কোটি টাকা আটকে আছে সরকারের কাছে। এই পরিস্থিতিতে আগাম করের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। বিশ্লেষকেরা বলছেন, সময়মতো এই অর্থ ফেরত না দেওয়ায় আস্থার সংকটে পড়বে এনবিআর। আমদানি পর্যায়ে ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম আদায় করা মূল্য সংযোজন কর বা ভ্যাট নেয় এনবিআর। হিসেব শেষে তা ফেরত দেয় সংস্থাটি। কিন্তু যৌক্তিক কোনো কারণ ছাড়া গত 3 মাসের বেশি সময় ধরে ভ্যাট রিফান্ড পাচ্ছেন না ব্যবসায়ীরা। সবশেষ সেপ্টেম্বর মাসে মোট 711টি আবেদনের বিপরীতে রিফান্ড আটকে আছে 1466 কোটি টাকার বেশি। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট সহ 8 জেলার ব্যবসায়ীদের এ টাকা আটকে রয়েছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন অনুযায়ী আবেদনের 3 মাসের মধ্যে 50,000 টাকার বেশি হলে এই অর্থ ফেরত দিতে হবে। ব্যবসায়ীরা বলছেন, শিল্পের স্বার্থে আগাম কর নেয়ার কোনো যৌক্তিকতা নেই। এই করের ফলে খরচ বেড়ে ব্যবসায়ীদের উপর চাপ তৈরি হয় বলে মনে করছেন তারা। এবং সেটা আটকায় রাখলে ব্যবসায়ীরা সাফার করবে। আপনি অর্থনীতি উন্নয়ন চাইবেন, এলডিসি গ্রাজুয়েশন চাইবেন, সব চাইবেন, আর অর্থ নিয়ে ব্যবসায়ীদের টাকা আটকায় রেখে করবেন, এটা তো হতে পারে না। স্পষ্টীকরণ করা খুবই দরকার এবং সত্যটা আসা দরকার যে কেন এতদিন আটকালো না, এখন কেন আটকে রাখছে। বিশ্লেষকরা বলছেন, আগাম ভ্যাটের অর্থ সময় মতো না দেয়ায় এনবিআরের সঙ্গে ব্যবসায়ীদের দূরত্ব আরও বাড়বে। এতে রাজস্ব খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায়ীদের পুঁজি আটকা পড়ছে এবং প্রত্যেক পুঁজির কিন্তু একটা খরচ আছে, ব্যাংকিং ইন্টারেস্ট হতে পারে। আবার তার আটকা পড়া পুঁজিটা যখন যাচ্ছে, ব্যবসায়ীরা চেষ্টা করে তখন তার পুঁজিটা উদ্ধার করার জন্য বিকল্প পদ্ধতিতে। আইন পরিপালন না করলে তখন কি হয় যে সেটা কিন্তু একটা হলো যে অপরাধী হিসেবে চিহ্নিত হয়। তো এনবিআরকে অপরাধী বলা যাবে না, এইটা আসলে এনবিআরের বিশ্বস্ততাকে প্রশ্নবিদ্ধ করে। ভ্যাট রিফান্ড পদ্ধতি ডিজিটালাইজড করা গেলে ব্যবসায়ীদের হয়রানি কমে আসবে বলে মনে করেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনলাইনে আয়কর রিটার্ন দাখিল না করতে পারা করদাতাদের আবেদনের সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যানের স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে যে কোনো ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে তিনি আগামী 15 নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করতে পারবেন। করদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট অতিরিক্ত কর কমিশনার বা যুগ্ম কর কমিশনার অনুমোদন করলে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন। এর আগে দাতাদের জন্য এই আবেদন করার সময়সীমা 31 অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা ছিল। সরবরাহ বাড়ায় বাজারে কমছে শীতের আগাম সবজির দাম, তবে বাড়তি পেঁয়াজ ও ডিমের দাম। এছাড়া বাজারে ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম আগের মতোই চড়া। সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে মাঝারি থেকে বড় আকারের ইলিশ। বাজারে স্বস্তি নিশ্চিতে তদারকির তাগিদ ক্রেতাদের। মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকেই বাজারে মিলছে ইলিশ। তবে নানা আকারের ইলিশের সরবরাহ থাকলেও কমেনি দাম।
1 কেজি ওজনের ইলিশ 2200 থেকে 2500 টাকায় বিক্রি হচ্ছে। এর বেশি ওজন হলে দাম নেওয়া হচ্ছে 3000 টাকা। বিক্রেতারা বলছেন ইলিশের সরবরাহ বাড়লেও ক্রেতার সংখ্যা কম। ইলিশ মাছ একটু দামই বেশি ভাই, আপনার 800 গ্রাম 900 গ্রাম মাছ বেশি 2200-2000 টাকা বেচেছে, 1 কেজি মাছ 2400 টাকা বেচেছে। ক্রেতারা বলছেন চড়া দামের কারণে সাধারণের ধরাছোঁয়ার বাইরে ইলিশ। 250 গ্রাম বা 200 গ্রাম ওজন হবে, ওটার কেজি 1000 টাকা। একেবারে উচ্চবিত্ত ছাড়া কেউ খেতে পারবে না। এদিকে কিছুটা স্বস্তি সবজির দামে। শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় বেগুনসহ বেশ কয়েকটি সবজির দাম কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। বেশিরভাগই 50 থেকে 60 টাকার মধ্যে মিলছে। গত সপ্তাহে আমি করছিলাম, তাতে থেকে 10-20 টাকা পার কেজি কম। এই সময় একটু বাজারের দাম একটু কম হওয়ার কথা, কিন্তু তুলনামূলক বেশি। রসুনের দাম কিছুটা কমে কেজি প্রতি 80 টাকা হলেও পেঁয়াজের ঝাঁজ বেড়েছে। কেজি প্রতি বিক্রি হচ্ছে 90 টাকায়। 10 টাকা দাম বাড়ছে বেশি, আগে বেচে 80 টাকা, অনা বেচা লাগে 90 টাকা, কিন্তু কাস্টমার পাইতে আসে না। মুরগির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও একদিনের ব্যবধানে ডিমের দাম ডজন প্রতি বেড়েছে 5 থেকে 6 টাকা। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে যুদ্ধবিরতি চালিয়ে যেতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই সম্পর্কে বলা হয়, পাকিস্তান ও আফগানিস্তান উভয়ে যুদ্ধবিরতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতি সংক্রান্ত বিভিন্ন শর্ত নিয়ে আগামী 6 নভেম্বর ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করবেন। সেই বৈঠকের আগ পর্যন্ত যাতে কোনো সংঘাত না হয় সে ব্যাপারে পাকিস্তান ও আফগানিস্তানের সরকার সজাগ থাকবে বলেও সিদ্ধান্ত নিয়েছেন দুই দেশের সরকারি প্রতিনিধিরা। এর আগে বৃহস্পতিবার তুরস্কের অনুরোধে আবারও আলোচনায় বসে পাকিস্তান ও আফগানিস্তান। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।